তো অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। জটিল যৌগ নিয়ে আজকে ইন্টারমিডিয়েটের একটা ক্লাস দেবো তোমাদের। জটিল যৌগ নিয়ে আমার কয়েকটা স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিল যে ক্লাস দেওয়ার জন্য, সময় হয় নাই ব্যস্ততার কারণে, কিন্তু এখন আমি তোমাদেরকে একটু জটিল যৌগ নিয়ে আলোচনা করব। তো তাড়াতাড়ি, সময় খুব অল্প, এই জন্য আমরা একটু অনলাইন ক্লাসের শর্টের মধ্যে ক্লাস নিতে হয়, তো এই জন্য খুব তাড়াতাড়ি চলে যাব। আসলে জটিল যৌগ আমরা 9-10 যেরকম পড়েছিলাম যে রঙিন যৌগ, জটিল যৌগ, এগুলো নিয়ে আমরা একটু আগে রঙিন যৌগটা ক্লিয়ার করি, তারপরে জটিল যৌগ আসতেছি। আমরা জানি যে রঙিন যৌগ হচ্ছে যদি ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, সেই সব মৌলগুলোই রঙিন যৌগ গঠন করে। যেমন মনে করো আমরা পড়েছিলাম যে স্ক্যান্ডিয়াম 21 থেকে জিঙ্ক 30, এই পর্যন্ত যে মৌলগুলো আছে এর মধ্যে স্ক্যান্ডিয়াম এবং এই যে স্ক্যান্ডিয়াম এবং হচ্ছে জিঙ্ক, এই দুটো হচ্ছে ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল। আর ডি ব্লক মৌল, এর মধ্যে বাকি যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে তোমার অবস্থান্তর মৌল। কেন অবস্থান্তর? কারণ আমরা পড়েছিলাম যে আংশিক পূর্ণ ডি অরবিটাল, যেসব মৌলের আংশিক পূর্ণ ডি অরবিটাল সুস্থিত আয়নের থাকবে না, সেই সব মৌলগুলো কখনোই রঙিন হবে না। তাহলে মূল কথা আমাদের বুঝে নিতে হবে যে ডি অরবিটালে যদি তোমার আংশিক পূর্ণ থাকে এবং সেই মৌলগুলোই তোমার হচ্ছে রঙিন যৌগ গঠন করে থাকে। এখন রঙিন যৌগের মূল বিষয় হচ্ছে, আমি তোমাদেরকে একটু জটিল আকারে দেখাই, যেটা হচ্ছে যেমন আমাদের এটা আসে যে রঙিন যৌগ গঠনের একটা প্রক্রিয়া তোমাদের পরীক্ষায় আসে। তো সেহেতু আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। আয়রন আমরা জানি যে Fe2+ হয়, 3+ হয়। 2+ মানে সুস্থিত তার আয়রন হচ্ছে 26। আমরা এটার ক্ষেত্রে যদি আমরা একটা উদাহরণ নেই, যেমন এটার ইলেকট্রন বিন্যাস আমরা সাধারণভাবে জানি 1s2 2s2 2p6 3s 3p 3d 4s। তো এইভাবে আমাদের ইলেকট্রন বিন্যাস হয়। এখন দেখো যে তোমরা এখানে ইলেকট্রন বিন্যাস আসলে এরপরে সহজ, এই যে 6-26-এর 6 যে আছে, এই 6 কিন্তু ডি অরবিটালে যায়। সহজ হিসাব যেগুলো আছে তোমার 21 থেকে 30 পর্যন্ত যে ডিতে যেটা থাকে সেটা হয়, কিন্তু কিছু কিছু মৌলের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, সেখানে শক্তি স্তর অনুসারে সুস্থিত আয়ন অনুসারে তোমার হচ্ছে পরিবর্তন হতে পারে। তো এখানে তাহলে ডিতে 6টা আর 4s-এ হয় 2টা। এই হচ্ছে আমাদের আয়রনের কিন্তু মূলত ইলেকট্রন বিন্যাস। এখন কথা হচ্ছে এই যৌগ থেকে আমরা কিভাবে রঙিন যৌগের ব্যাখ্যা করব, কারণ দেখা যায় আংশিক পূর্ণ ডি কিন্তু এখানে আছে। তো আমরা এখানে হুন্ডের নীতি একটু অনুসরণ করতে পারি। হুন্ডের নীতির মূল বিষয় হচ্ছে যে ইলেকট্রন সমূহ দ্বৈতভাবে অবস্থান করার পর তাদের স্পিন একমুখী হয়। স্পিন একমুখী বলতে আমরা ঘূর্ণায়ন কোয়ান্টাম সংখ্যার ভিতরে স্পিন পড়ছি, যে একটা ইলেকট্রন দুই দিকে ঘুরতে পারে, ডানাবর্তী অথবা বামাবর্তী। তো সেহেতু আমরা যদি ডান দিকে ঘুরে সেটা এই চিহ্ন ব্যবহার করে থাকি, এবং বাম দিকে ঘুরলে এই চিহ্ন ব্যবহার করে থাকি। তো দুইটা ইলেকট্রন পাশাপাশি হলে আমরা এরকম চিহ্ন দিয়ে থাকি। এখন কথা হচ্ছে আমাদের হুন্ডের নীতির মূল বিষয় আমরা কিন্তু বক্স আকারে করে থাকি। যেমন আমি একটু আলোচনা করতে গেলে আসলে একটু বুঝিয়ে বা ডিসক্রিপশন আলোচনা না করলে হয়তো তোমরা বুঝবে না, এই জন্য আমার একটু বোঝাতে হচ্ছে যে অক্সিজেন এবং নাইট্রোজেন, আমরা যদি এই দুইটার ইলেকট্রন বিন্যাস ফলো করি, নাইট্রোজেন 7, অক্সিজেন হচ্ছে 8। তো এখানে দেখা গেছে নাইট্রোজেনের কিন্তু যদি ইলেকট্রন বিন্যাস আকারে দেখাই যে 1s2 2s2 2p হচ্ছে 2 2 4 আর 3 7, এই যে পি অরবিটালে 3টা আছে, এই পি অরবিটালে আমরা জানি যে পি অরবিটাল যদি 3টা থাকে তো সেহেতু আমাদের পি অরবিটালে এরকম চলে আসে। তো এইখানে কিন্তু অযুগ্মভাবে এক একটা ইলেকট্রন চলে যায়। এরপরে অক্সিজেনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম চলে আসবে, আমি একটু অল্পের মধ্যে দেখাচ্ছি তোমাদের, এটা হয়তো পড়ছো তোমরা, যে এখানে একটা অযুগ্ম এভাবে যাওয়ার পরে তারা কিন্তু দ্বৈতভাবে অবস্থান করতেছে, কারণ অক্সিজেনের সর্ববহিস্থ স্তরে 2p4 হবে, এখানে 2p4 হবে। তো এইভাবে আমাদের কিন্তু বক্স আকারে ইলেকট্রন বিন্যাসগুলা, স্পিনগুলো যায় এবং ইলেকট্রনগুলো এভাবে যায়। তো আমরা সেই আকারেই কিন্তু রঙিন যৌগের ব্যাখ্যা করে থাকব। আমি একটু দেখাচ্ছি, এবারে এটা মুছে দিলাম, যে এখানে আমরা 3D এবং 4s এই বিষয় দুইটা নিয়েই সবচেয়ে আমাদের বেশি ব্যাখ্যা করতে হয়। তো এখানে আমরা এই 3D আমরা জানি যে কয়টা হবে, ডিতে আমরা জানি যে 5টা ঘর হয়। তো আমরা আঁকবো 1 2 1 2 3, তোমার হচ্ছে 4 আর একটা বলাই দেয় এখানে, বাস। এই যে আমাদের ডি অরবিটাল 3D। এখন আমাদের দেখতে হবে 3D অরবিটালে অবশ্য কিভাবে ইলেকট্রন গেছে। 3Dতে আছে আমাদের 6টা।
তো আমরা যদি এভাবে প্রথম অবস্থায় 1 2 3 4 5 এভাবে দেই, 1 2 3 4 5টা হয়েছে, পরে এই যে যুগ্মভাবে বা দ্বৈতভাবে অবস্থান করছে ইলেকট্রন। এখন দেখা গেছে এইগুলা যখন তোমার হচ্ছে ইলেকট্রনগুলো অযুগ্ম অবস্থায় আছে তখন কিন্তু পরে গিয়ে যুগ্ম অবস্থা তৈরি হয়। এখন যুগ্ম অবস্থা তৈরি হওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের দুইটা অবস্থা হতে পারে, একটা হচ্ছে ডিজেনারেট আর একটা হচ্ছে নন ডিজেনারেট অবস্থা। আমরা যদি দেখে থাকি যে ডিজেনারেট অবস্থায় তোমার হচ্ছে এই অবস্থাটাকেই আমরা বলতে পারি যে এটাকে ডিজেনারেট অবস্থা বলে, জেনারেট অবস্থা, এটা হচ্ছে ডিজেনারেট। আর নন ডিজেনারেট অবস্থা হচ্ছে তোমার হচ্ছে যখন এইখানে দুইটা ইলেকট্রনের পার্থক্য ঘটবে, সেটা হচ্ছে এস অরবিটালে আমরা জানি দুটো চলে যাবে, এবং এখানে তোমার হচ্ছে নন ডিজেনারেট একটা অবস্থা হবে, এখানে তোমার হচ্ছে 3টা চলে যাবে, 3 আর 2 5টা, দুটা শক্তি স্তরের এখানে কিন্তু পার্থক্য হচ্ছে ডেল ই, ঠিক আছে, ইকুয়াল টু লেখা যায় এইচ নিউ বা ভি। এই যে ভি হিসেবে ফোটন কম্পাঙ্ক তোমরা পড়ছো, সি বাই ল্যামডা, এটাকে লেখা যায়, তো এটা আমরা জানি। এখন তোমার হচ্ছে এই পার্থক্য ঘটে, এইটাকে বলা হয়, এটা ডিজেনারেট অবস্থা, দেখো ডিজেনারেট অবস্থা, আর এটা হচ্ছে নন ডিজেনারেট অবস্থা। আর এখানে তোমার ইলেকট্রনগুলো অবশ্য এই অবস্থানে চলে যাবে, যে দ্বৈতভাবে হয়ে এখানে চলে যাবে, কারণ এই ইলেকট্রনটা এখানে আসবে, এই ইলেকট্রনটা এখানে চলে আসবে। তো এই যে তোমার পার্থক্যটা ডি শক্তি স্তরের যে পার্থক্য, এবং এই পার্থক্যের কারণেই একটা হচ্ছে ডিজেনারেট অবস্থা আর একটা হচ্ছে নন ডিজেনারেট অবস্থা। এই নন ডিজেনারেট অবস্থা এবং ডিজেনারেট অবস্থা, এই দুইটা শক্তি স্তরের যখন পার্থক্য ঘটে তখন কিন্তু একটা যৌগ আসলে রঙিন হয় বা রঙিন দেখা যায়। আমি একটু শর্টে আলোচনা করলাম, তোমরা অবশ্য ডিজেনারেট এবং নন ডিজেনারেট বিষয়টা তোমরা একটু কম বুঝে থাকো, এই জন্য আমি দেখালাম যে এখানে যে শক্তি স্তর, এখানে তোমার হচ্ছে দুইটাই যে দেখো ফাঁকা হয়ে গেছে, এই ফাঁকা দুইটা যে অরবিটাল, সেই অরবিটালের কারণেই আমাদের কিন্তু এখানে